হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিসলেনিয়াস পরীক্ষার বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে মিসলেনিয়াস পরীক্ষার বাংলার জন্য আমরা যে টপিকটি বেছে নিয়েছি সেটি আমাদের বাংলা ব্যাকরণের একটি অংশ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ তারা নিশ্চয়ই দেখেছ বিগত বছরের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে কিন্তু দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েক বছর ধরে যে কটা বছর লাস্ট পরীক্ষা এই টার্মে হয়েছে সেখানে এক কথায় প্রকাশ কিন্তু প্রত্যেক বছরই আছে। এখন মুশকিল হচ্ছে যে এই এক কথায় প্রকাশের বা বাক্য সংকোচনের নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই। অর্থাৎ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ে, যেমন ধরো কারক, সমাস, সন্ধি, এগুলো সূত্র নির্ভর, কিন্তু এই টপিকটা সূত্র নির্ভর নয়। এটা অনেকটা আমাদের জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, তার উপর নির্ভর করে চলে। তো তবুও তার মধ্যে থেকে কিছুটা বিষয় তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি এটা একটা কথা বলে রাখি, এটা একটা সিরিজ ওয়াইজ চলবে। সিরিজ ওয়াইজ চলবে মানে একবারে প্রচুর পরিমাণে এক কথায় প্রকাশ তুমি মুখস্থ করে পরীক্ষা দিতে চলে গেলে তাতে খুব একটা সুবিধা হবে না তোমার। বেটার হচ্ছে যে অল্প করে করে কিছু কিছু করে তুমি যদি মনে রাখো, সেটা মুখস্থ করারও দরকার নেই, একটু চোখ বোলানো। যেমন আজকের ক্লাসে আমরা যে কটা করব সেই কটা তুমি ক্লাসের সাথে সাথে ফলো করে করে তোমার খাতায় নোট ডাউন করে রাখলে মাঝে মাঝে একটু দেখবে। আমি এক্ষেত্রে আলাদা করে মুখস্থ করতে বলার পক্ষপাতী নই, কারণ এটা এমন ব্যাপার নয় যে তুমি প্রচুর পরিমাণে মুখস্থ করলে সেখান থেকেই পেয়ে গেলে, এমনটা নয়। সুতরাং পড়ার জন্য অন্যান্য বিষয় আছে, সেগুলোর দিকে নজর দেওয়া অনেক বেশি জরুরি। তো চলো আমরা তাহলে আস্তে আস্তে একটুখানি এগোই আমাদের আজকের যে বিষয়। আচ্ছা, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বিষয়টা কিন্তু একই। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টাকে কি বোঝাচ্ছে। দেখো, বাক্য সংকোচন হচ্ছে যে বাক্য বা বাক্যাংশকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। সংকোচন মানেই কি? সংকোচন মানে হচ্ছে আমি জিনিসটাকে অনেকটা ছোট করে আনছি, কনসাইজ আকারে নিয়ে আসছি। তাহলে এই যখন বাক্য সংকোচন করা হচ্ছে বাক্য বা বাক্যাংশকে, তখন কিন্তু কোনোভাবেই মূল বাক্যের যে অর্থ তাকে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ অর্থটাকে অপরিবর্তিতই রাখতে হবে। মূলত এই এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন ব্যবহার হয় কোথায়? এর মধ্যে দিয়ে আমরা কোনো একটা লেখাকে সুন্দর করে তুলতে পারি। যেখানে শব্দ সংখ্যা হয়তো নির্দিষ্ট রয়েছে, সেখানে আমরা বাক্য সংকোচনের মধ্যে দিয়ে ওই নির্দিষ্ট শব্দের মধ্যেই লেখাটাকে সম্পূর্ণ করতে পারি। আবার অনেক সময় খুব সুন্দর সুন্দর শব্দ হয়তো বাক্য সংকোচনে আমরা দেখব, সেগুলো লেখার যে গুণগত মান, লেখার যে এসেন্স, তার যে গঠন, তার যে বাঁধুনি, তার প্রকাশভঙ্গি, এগুলোকে অনেকটা সুন্দর করে তোলে এই বাক্য সংকোচন বা যেটাকে আমরা বলছি এক কথায় প্রকাশ। তাহলে চলো আমরা একটুখানি কয়েকটা দেখে নিই এক কথায় প্রকাশের তালিকা একটুখানি। আর যেটা বললাম যে এই তালিকাটা সম্পূর্ণ নয়, এটা আজকের জন্য। পরবর্তী ক্ষেত্রে তোমাদের আরও ক্লাস আসবে এক কথায় প্রকাশের, সেখানে এই ধরনের এক কথায় প্রকাশ আমরা আরও আলোচনা করব। যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে যে ধরনের, সেই ধরনের বিষয়গুলোই আমরা দেখব এখানে। বিষয়টা আনলিমিটেড, সুতরাং সেই আনলিমিটেড বিষয়ের মধ্যেই আমাদের পুরো জিনিসটাকে সীমাবদ্ধ রাখতে হবে, একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা একটুখানি দেখে নিই এক কথায় প্রকাশ কয়েকটা কি রয়েছে এখানে। প্রথম দেখো কি বলছে, যে জমিতে দুবার ফসল ফলে তাকে বলা হচ্ছে দো ফসলি। আচ্ছা, দু ফসলা বলবে না, দো ফসলি ছাড়া অন্য কোনো কিছু এখানে কিন্তু হবে না। তারপর বলছে অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর রক্ষণ। কথাটার মানে কি? অলব্ধ বস্তুর লাভ, যে জিনিসটা আমি এখনো লাভ করিনি
সেটা আমি পেতে চাইছি, তাকে বলছে অলব্ধ বস্তুর লাভ। লব্ধ বস্তুর রক্ষণ মানে হচ্ছে যে জিনিসটা পেয়েছি সেটাকে আমি প্রোটেক্ট করতে চাইছি, সেটাকে আমি রক্ষা করতে চাইছি, তাকে বলা হচ্ছে লব্ধ বস্তুর রক্ষণ। এইটাকে বলা হয় যোগক্ষেম। তোমরা যদি এলআইসির লোগোটা একটু লক্ষ্য করে দেখো, দেখবে সেখানে তার নিচে ওই হাফ সার্কেলে লেখা আছে যোগক্ষেম। কেন? এই কারণেই লেখা আছে। এটা একটা সংস্কৃত শব্দ আসলে, যে যে জিনিসটা আমি পাইনি সেই জিনিসটা পাওয়ার আশা রাখি, আর যেটা পেয়েছি তাকে আমি রক্ষা করছি। নেক্সট বলছে অঙ্ক গুণ করার স্মারক তালিকা। স্মারক মানে যেটা পরপর আসছে, মনে রাখছি। আমরা ছোটবেলায় সবাই করেছি নামতা। বিদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য যাত্রা। আচ্ছা, এটা কিন্তু প্রবাসী হবে না। প্রবাসী কোন ক্ষেত্রে হবে? প্রবাসী হবে বিদেশে যিনি স্থায়ীভাবে বসবাস করেন তিনি প্রবাসী। কিন্তু যিনি বিদেশে যাচ্ছেন এই উদ্দেশ্য নিয়ে যে আমি ওখানেই স্থায়ীভাবে থাকব, এই যে জার্নিটা, এই যাত্রাটা, এইটাকে বলা হচ্ছে প্রবসন। তাহলে প্রবাসী কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। তারপরেরটা কি বলছে? সদ্যজাত ঘৃত, যে ঘিটা এইমাত্র তৈরি হয়েছে, তাকে বলা হচ্ছে হৈয়ঙ্গবিন। এটা পরীক্ষায় কিন্তু আসে, একাধিকবার এসছে বিভিন্ন পরীক্ষাতে। কৃষ্ণপক্ষের শেষ তিথি আমরা সবাই জানি, এটা অমাবস্যা। যা সহজে পাক করা যায়, হজম করা যায়, সহজ পাচ্য। যা চিন্তা করা যায় না, অচিন্তনীয়। অপরাধের তথ্য জানার জন্য গৃহাদি অনুসন্ধান, খানা তল্লাশ, যেটাকে ইংরেজিতে বলা হয় সার্চ করা। ক্ষতিপূরণ স্বরূপ প্রদত্ত অর্থ, আনুতোষিক। কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি। ডিহি, দেখবে মধ্যযুগের সাহিত্যে এই ডিহি কথাটা রয়েছে। বলা হচ্ছে ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে মুকুন্দ চক্রবর্তী, আমাদের বাংলার কবি, তিনি তার ভিটেমাটি ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছেন। সুতরাং ডিহি হচ্ছে কয়েকটা গ্রাম বা মৌজার সমষ্টি। এখনও যদি তোমরা তোমাদের বাড়ির দলিল বা এগুলো একটু লক্ষ্য করো, দেখবে সেখানে লেখা আছে ডিহি এত, মৌজা এত, ইত্যাদি ইত্যাদি লেখা আছে। তাহলে কয়েকটা গ্রাম বা মৌজা নিয়ে যেটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ডিহি। রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক। মান্য ব্যক্তিকে সমাদরে বরণ করার উপাচার অর্ঘ্য, অর্থাৎ তাকে বরণ করে নিচ্ছি সম্মান জানিয়ে, যেগুলো দিয়ে একটা উত্তরীয় পরানো হতে পারে, একটা উপহার, একটা ফুলের স্তবক দেওয়া হতে পারে, সেইটাকে বলা হচ্ছে অর্ঘ্য। এখনো যার শত্রু জন্মায়নি, অজাত শত্রু। জাত মানে কি? জন্মানো। অজাত মানে জন্মায়নি। তাহলে অজাত শত্রু মানে যার শত্রু এখনো জন্মায়নি। আমাদের ইতিহাসে হর্যঙ্ক বংশের শাসক ছিলেন বিম্বিসার, তোমরা জানো। বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। না, তার নাম ছিল অজাতশত্রু, কিন্তু ইতিহাসে তো আমরা পড়েছি যে তার যে শত্রু ছিল না এমনটা তো নয়, তার যথেষ্ট পরিমাণে প্রচুর শত্রুই ছিল। তারপর কি বলছে? একই কর্মের সঙ্গী সহকর্মী। এটা খুব কমন, আমরা জানি, কথায় কথায় আমরা ব্যবহারও করি। চর্বিত খাদ্যের পুনরায় চর্বণ, জাবর। জাবর কাটা লিখবে না, জাবর। আমরা বলি না যে গরু সে জাবর কাটে, অর্থাৎ যেটা খাওয়া হয়েছে সেটাকে আবার সে মুখের মধ্যে নিয়ে এসে একই খাবারকে চিবোচ্ছে। একই গুরুর শিষ্য সতীর্থ। আচ্ছা, সহপাঠী হবে না। কেন হবে না? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে পাঠ গ্রহণটাই যে একমাত্র গুরুর কাছে হচ্ছে তা তো নয়। পাঠ গ্রহণ ছাড়া অন্যান্য ক্ষেত্রেও তো গুরু পথপ্রদর্শক। গুরু বলতে কিন্তু যে কেউ হতে পারেন। তিনি আমার শিক্ষাগুরু হতে পারেন, হতে পারে তিনি আমাকে হয়তো সাঁতার শেখান, তিনিও আমার গুরু। সুতরাং গুরু যে শুধু পাঠ দেবেন তা কিন্তু নয়, যে কারণে সহপাঠী নয়, এটা হবে সতীর্থ। দীর্ঘকালব্যাপী চর্চা, আমরা খুব কমন শব্দ এটা জানি, অনুশীলন। ন্যায়শাস্ত্রে অভিজ্ঞ, নৈয়ায়িক।
পাপ থেকে উদ্ধার করে যে নদী, বৈতরণী। একের পরিবর্তে অন্য, বিকল্প। জলে জন্ম যার, খুব কমন শব্দ এটা, জলজ। পানের ব্যবসা করেন যিনি, না পান ব্যবসায়ী হবে না, তাম্বুলি। পান পাতাকে বলা হয় তাম্বুল, তাম্বুল পত্র, আর যিনি পানের ব্যবসা করছেন তাকে বলা হচ্ছে তাম্বুলি। নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্র আহ্বান, আজান। মসজিদে আজান দেওয়া হয়। আচ্ছা, আজান কিন্তু অন্তস্থ জ নয়, বর্গীয় জ। কোনো কোনো জায়গায় অন্তস্থ জ লেখা হয়, দেখেছি আমি যেটুকু, কিন্তু সেটা ব্যাকরণ সম্মত নয়। ব্যাকরণ সম্মত বানান হচ্ছে বর্গীয় জ। যা মাথা পেতে নেওয়ার যোগ্য, শিরোধার্য। পালকি বহন করে যারা, বেহারা। আমাদের ছোটবেলায় ছিল না পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্তের, পালকি চলে গগনতলে, সেখানে ছিল দেখবে, ছয় বেহারা চলল যারা। তাহলে পালকি বাহক হচ্ছেন বেহারা। দুই নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব। ভূগোলে পড়েছ তো, উত্তর ভারতের গঙ্গা যমুনা দোয়াব খুব বিখ্যাত। আবার ইতিহাসে আমরা একটা দোয়াবের কথা পড়ি, দক্ষিণ ভারতের রায়চুর দোয়াব, কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী স্থান, যেটাকে কেন্দ্র করে বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্যের দ্বন্দ্ব ছিল। প্রিয় কথা বলে যে নারী, কি হবে, প্রিয়ংবদা। প্রিয় ভাষিনী কিন্তু হবে না। যদি বলতো প্রিয় ভাষণ দেন যে নারী, তাহলে হতো প্রিয় ভাষিনী, কিন্তু প্রিয় কথা বলে যে নারী, প্রিয়ংবদা। দেবতাকে দেওয়া পুষ্প বা পুষ্পমাল্য, নির্মাল্য। কুম্ভাদি নির্মাণের চক্র, কুলাল চক্র। বৈদিক যুগে যারা মাটির কাজ করতেন তাদেরকে বলা হতো কুলাল। তাহলে তারা যে চাকা ব্যবহার করছেন তাকে বলা হচ্ছে কুলাল চক্র। অনুকরণের যোগ্য, অনুকরণীয়। এগুলো আমরা খুব কমন আমরা জানি। অভিলষিত বিষয়ে সিদ্ধি লাভ, ইষ্টসিদ্ধি। আর অভীষ্ট বস্তুর প্রাপ্তি, অভীষ্ট বস্তুর প্রাপ্তি মানে হচ্ছে যে জিনিসটা আমি চেয়েছিলাম সেই জিনিসটা আমি পেয়ে গেছি, তাকে বলা হচ্ছে ইষ্টপ্রাপ্তি। অভীষ্ট লাভের জন্য পূজা, অর্থাৎ যেটা আমি পেতে চাইছি তার জন্য আমি যদি পুজো করি তাকে বলা হয় পুরশ্চরণ। অণু থেকে প্রস্তুত, আণবিক। আণবিক বোমা বলা হয়। আণবিক বোমা কেন? ওই যে অণু, পদার্থের ক্ষুদ্রতম অংশ থেকে তৈরি হচ্ছে অণুপরমাণু। অবাঞ্ছনীয় প্রবেশ, অনুপ্রবেশ। অবশ্যই হবে যা, অবশ্যম্ভাবী। অপরের গুণ গ্রহণ করে যে, গুণগ্রাহী। অন্তরে অপ যার, অপ মানে কি, জল, অন্তরীপ। তাহলে অন্তরীপ হচ্ছে যেখানে চারপাশে স্থলভূমি, মধ্যেখানে জলাশয়। অভ্যাস নেই যার, অনভ্যস্ত। অবলীলার সঙ্গে মানে খুব সহজে যদি কোনো কাজ করা যায় আমরা কি বলি, সাবলীল। তাহলে এই হলো আমাদের আজকের কয়েকটা এক কথায় প্রকাশ। তোমরা একটু নিজেরা খাতায় এগুলো নোট ডাউন করে নেবে, আর চেষ্টা করবে মাঝে মাঝে একটু চোখ বোলাতে, একটু মনে করতে। খুব বেশি এটা নিয়ে চাপ নিতে হবে না। যদি নিয়মিত এই ক্লাসটাকে ফলো করতে থাকো, আমার মনে হয় এক কথায় প্রকাশ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, এবং পরীক্ষায় যে করা দেবে যা আমরা করব তার মধ্যে থেকেই সেটা পাবে, তোমরা অ্যান্সার অবশ্যই করতে পারবে। তাহলে আমাদের আজকের ক্লাসকে আমরা এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে প্রস্তুতি চলতে থাকুক পূর্ণ মাত্রায়। থ্যাংক ইউ।